দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডাইনিমরোজ লাখি, পর্ব সংখ্যা 65। আহির ও মীর গভীর রাত করে বাড়ি ফিরে। মীর যেতে ভয় পাচ্ছিল শালুকের জন্য। মীরের গভীর রাতেও বাড়ি ফিরতে ছিল জানতে ভীষণ ইচ্ছে, চেঁচাবে তিনি, কিন্তু সৌভাগ্যক্রমে শালুক সজাগ ছিলেন না। তখন সাদা চাদর খুলে দিয়েছিল বুলবুলকে। মীরকে বুলবুল হুমকিও দিয়েছিল, আমি রাত করে বাড়ি ফিরেছি, মালকিনকে বলে দেব। আপনি রাত করে বাড়ি ফিরেছেন, আমি মালকিনকে বলে দিব। কত টাকা লাগবে বল। এরপর বুলবুল টাকা চায়, মীর পরে দিবে বলে তখন মুখ বন্ধ করে। ঘড়ির কাঁটা এখন ঠিক 3টায় এসেছে। আহির মুখ গম্ভীর করে বসে আছে বারান্দায়। বারান্দার গিল থেকে শোষো করে বাতাস ঢুকছে। শীতল বাতাসে আহিরের শরীরটা যেন কাঁটা দিয়ে উঠছে। তবুও সেখানেই বসে আছে সে, গৌরী ওরফে জেসিয়া শারফারি। মেয়েটিকে যে ভীষণ রকমভাবে ভালোবেসে ফেলেছে সে, আজ সহজ করে বলেই দিয়েছে তার ভালোবাসার কথা, কিন্তু বিপরীতে তাকে প্রত্যাখ্যান করেছে গৌরী। আহিরের চোখে জল জমে। কখনো সে অল্পতে কাঁদেনি, আজ কান্না পাচ্ছে, প্রচুরভাবে কান্না পাচ্ছে। গৌরী তার হবে না, তাকে পাবে না, ভাবতেই তার ভীষণ কষ্ট হচ্ছে। ইজি চেয়ারে বসে মাথা হেলিয়ে রেখেছে, দৃষ্টি তার ওপরের দিকে। একটু পরপর দীর্ঘ নিঃশ্বাসে মনে হচ্ছে তার মনস্থির করে আগামীকাল গৌরীর সাথে শেষ আরও কিছু কথা বলবে, বোঝানোর চেষ্টা করবে। যদি গৌরী তার প্রস্তাবে রাজি না হয়, তবে তার মা বাবাকে নিয়ে আসবে, তাদের দোয়া নিয়ে তবেই গৌরীকে ঘরে তুলবে। আহির তার মা বাবার একমাত্র সন্তান, তার আবদার ফেলবে না তার মা বাবা। আহির নিশ্চিত। আহির ইজি চেয়ারে দোল খেতে খেতে ঘুমিয়ে যায়। ঘুমের করে মিষ্টি একটা স্বপ্ন দেখে। গৌরীর কাছে গিয়ে সে আবারও তাকে বোঝাচ্ছে, তবে আজ গৌরীর মুখে উজ্জ্বল হাসি। আহির হাত ধরে একটা ফুল। আহির বলল, আমার প্রস্তাব গ্রহণ করো, কথা দিলাম এই তোমাকে ছুঁয়ে কখনো তোমার অন্তরে তোমার জায়গার পরিবর্তন হবে না। আমার ভালোবাসা ক্রমশ বাড়বে, কমবে না। দরকার হয় তোমার জন্য আজীবন গড়ে যাব নতুন নতুন ফুল দিয়ে ভালোবাসা। গৌরী কাঁপাতে ফুলটি নিল, আশেপাশে তাকালো বারেবার, না কেউ নেই। মাথা নিচু তার। আহির চুপ করলো। কিছুক্ষণ অন্তত বলো। গৌরী গোলাপ ফুলের মতোই ফোটা ফোটা ঠোঁট দুটো হাসি আটে। তার নিখুঁত হাসি আহির দেখলো, নিখুঁত চোখে নিখুঁত নাক ভুরু, সবকিছু মিলে যেন গৌরীর সৌন্দর্য সূর্যের মতোই চিকচিক করছে। গৌরীর পিঠ ঘুরিয়ে তাকিয়ে বলল, আপনার না মা বাবা আসবেন, আমি অপেক্ষা করব। বলে গৌরী আবার দৌড়ে বাড়ির ভেতর চলে যায়। আহির আবার জবাবে খুশিতে আপ্লুত হয়ে হাসে। ঘুম আচমকা ভেঙে গেল। মীর আসছে, এসে আহিরকে ডাকা শুরু করেছে। আহির চোখ মেলে তাকালো, স্বপ্নের কথা মনে পড়ে। যদি সত্যিই গৌরী রাজি হয়ে যেত, আফসোস, এভাবে কিছুই হবে না। মীর তার পাশে বসে বলল, এখনো ঘুমাসনি কেন? কি ভাবছিস? ঘুম আসছে না, কিছুই ভালো লাগছে না। ঘুমাসনি কেন? মীর নির্বিকার কণ্ঠে বলল, ঘুমের চেষ্টা করেছিলাম, ঘুম আসেনি। আমারও কিছু ভালো লাগছে না, কখনো এমন অনুভূতি কাজ করেনি। এতক্ষণ ছাদে বসে কবিরের সাথে কথা বলেছিলাম, বেশ মজার মানুষ। যা এখন ঘুমা, আগামীকাল কথা হবে। আগামীকাল কেন? এখন যত খুশি বলে নেই। আগামীকাল বেঁচে থাকবো তার তো কোনো নিশ্চয়তা নেই। বেঁচে থাকার নিশ্চয়তা যখন নেই, তখন ভালো পথে ফিরে আয়। পথ তো ভালোই, খারাপ কোথায়? বলল মীর। সিগারেট ধরালো, ঠোঁটের মাঝে রেখে একটা টান দিল। তুই ঘুমিয়ে যা, নয়তো শোক পালন কর, আমি আসছি, বলে উঠে গেল। আহিরের ঘর থেকে বেরিয়ে হাঁটা ধরলো মায়ের ঘরের উদ্দেশ্যে। রাফিদ রাত 8টার পরে ঘুমিয়ে পড়েছিল। সকাল থেকে অনেক খেটেছে ছেলেটা, ক্লান্ত শরীর। মীর তখন ডাকতেই ওঠেনি। আহির যেন মর্মাহত হয়ে পড়ে যাচ্ছে। মীরের মনটা উদাস হয়ে আছে, কিন্তু কিছু ভালো লাগছে না। শুধু ভাবছে কি যেন কি হবে। মনটা আপাতত তার সর্বপরিষ্কার করতে হবে। মায়ার উল্টাপাল্টা কথা শুনে নিশ্চয়ই ভালো হবে ভেবে তার ঘরের দিকে এগোচ্ছে। যেতে যেতে পথে দেখা হয় বুলবুলের সাথে। মধ্যরাতে জল খাওয়ার অভ্যাসটা তার আজও যায়নি। তখন জল খেতে উঠেছিল, জগে জল নেই। জল নিতে নিচে রওনা হতেই মীরের সামনে থম মেরে দাঁড়ায়। মীরও দাঁড়িয়ে যায়, তাদের চোখে চোখ। বুলবুল মীরের পথ ধরে সামনে তাকালো। সামনে মায়ের ঘর। তার ঘরে যাচ্ছেন বুঝি? প্রশ্ন করলো। অবাক দিল। আবার বলে, কি মতলব কি আপনার? মীর যেন বুলবুলের এই প্রশ্নে ক্লান্তি অনুভব করলো। শরীরের ভাঁজ ভেঙে ম্যাচ খেললো। আর কোনো প্রশ্ন? কিন্তু একদিনে এতবার
তোর সমস্যা? না, আমি কি আসবো? আমার গোলকিপার এর দরকার নেই, আমি একাই সব পারি, বলে মীর বুলবুলকে ছেড়ে এগোলো। মীর মায়ের ঘরের সামনে সে থ মেরে হাতে সিগারেট ফেলে দেয় মেঝেতে, পা দিয়ে পিষে ফেলে। মায়ের ঘরের দরজা খোলা, ভেতরে বাতি নেভানো, কয়েকটি মোমবাতি জ্বালিয়ে রাখা। সে ধীর স্থিরে ভেতরে ঢুকে। মোমবাতির আলোয় ঘরটা মৃদু আলোকিত। মীর দু চোখ মেলে মায়াকে খুঁজে বিছানায় তাকায়, কম্বল জড়ো করা, নিশ্চিত ঘুমাচ্ছে। মীর বিছানার সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়, মায়ের পাশে বসে, কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। মীর তা দেখে আজ কম্বলে মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আগে তো কখনো ঘুমায়নি। থেমে আবারও বলে, এটা আমি কি বলছি? আমি কি কখনো তোমার সাথে রাতে থেকেছি যে জানবো? আজকাল না আমি বোকা বোকা কথা বলছি, জাগে ছাড়ো সেসব। তুমি হঠাৎ এভাবে ঘুমাচ্ছ, খুব ঠান্ডা লাগছে নাকি লুকিয়ে লুকিয়ে কান্না করছো, নতুবা ভূতের ভয়ে কম্বল মুড়ি দিয়েছো? তুমি নিশ্চিত আমার কথা শুনছো, তবুও চুপ করে আছো? এই পর্যন্ত বলেই মীর থামে, কম্বলটা নড়ল। মীর বলল, তুমি নড়ছো, তার মানে তোমার ঘুম নেই। ঘাপটি মেরে আছো আমার ভয়ে? ভয় নেই, উঠে পড়ো, কিছু করব না। এখন অসভ্যর ব্যাখ্যা বোঝাতে ইচ্ছে করছে না, শরীরে শক্তি নেই। মীর দেখলো মায়া উঠছে না, পুরোনায় কম্বল নড়ল। মীর এবার একটু বিরক্ত হলো। মায়া যেভাবেই হোক শরীর উঠাতে হবে, কিভাবে উঠাবে মীর বুঝতে পারে না। হুট করে মায়ের ওপরে উঠে দুপা দুদিকে নিয়ে হাটের ওপর ভর করে মায়ের ওপর দূরত্ব বজায় রেখে বসে। এরপর মায়ের দিকে একটু ঝুঁকে বলল, এই মেয়ে, আমি তোমার ওপরে দরজা লাগিয়ে দিয়েছি, যদি তোমার ওপর আক্রমণ করে বসি, ভয় পাচ্ছ না? কম্বলের নিচে থেকে সারা শব্দ এলো না। মীর এবার তীর্যক কণ্ঠে বলল, এই ওঠো, নয়তো ঝাঁপিয়ে পড়লাম। কথা শেষ করতে না করতে কম্বল থেকে মুখ সরালো জয়ন্তন বেগম। মীর জয়ন্তন বেগমকে দেখে হকচকে উঠল, সিটকে দূরে সরে গেল। বেখিয়ালি ভাব মীরের। থমথম খেয়ে দাদু তুমি, বলে মীর ঢোক গিলল। জয়ন্তন বেগম শোয়া থেকে উঠে বসে মীরের দিকে চেয়ে বলল, কখন থেকে আমি তোর উল্টাপাল্টা কথা শুনতাছি, কি সব নোংরা নোংরা কথা কস, দাঁড়া তোর দেখাইতাছি মজা, বলে জয়ন্তন বেগম হুট করে নেমে তার ছড়িটা হাতে নিল। মীরকে পেটাতে শুরু করলো। পেটাতে পেটাতে বললেন, তোর খুব শখ না আমার উপর ঝাঁপিয়ে পড়নের, নিজের শক্তি দেখাই বাড়াইছস? ছি। মীর জয়ন্তনকে আটকাতে চাইলো, বলে, আরে দাদু না, আমার কথা আগে শোনো। আমি তোমার উপর শক্তি কেন দেখাবো? তোমার নাতনির উপর দেখাতে এসেছিলাম। তুমি ওর ঘরে কিভাবে আমি জানবো? তুই কি রে জানাবি মানে? এত রাইতে তুই ওর ঘরে কেন? মীর জয়ন্তনের ছড়িটা টেনে দাঁড়িয়ে বলল, অনেক মেরেছ, এখন শোনো। আমাকেও অসভ্য বলেছিল, তাই প্রতিশোধ নিতে এসেছিলাম, কিন্তু এসে দেখি নিজেই বলিষ্ঠ হয়ে যাচ্ছি। জয়ন্তন বেগম সোজা হয়ে দাঁড়ান, ঘরের আলো জ্বালান, বলেন, আর একটু হইলে তো তুই আমার শাইলে ভর দিতি। তোর বিদেশে এই শিক্ষা দেয় বুঝি হতচ্ছাড়া? শিক্ষা অনেক পাইছি, কিন্তু কেউ আমায় অসভ্য কয় নাই। আজ তুমি আমারে কইলা, আমার কষ্টে কান্না পাইতে মন চাইতেছে, বলে থামে মীর। মীরের মুখে আঞ্চলিক ভাষা শুনে জয়ন্তন কিছুটা অবাক হয়, চোখ মুখ ছিটকে মীরের দিকে তাকিয়ে রইলেন। মীর ছড়ির দিকে যে এতক্ষণ কথা বলছিল, জয়ন্তনকে চুপ হতে দেখে তার দিকে তাকালো। নিজের বলা আঞ্চলিক ভাষাগুলো তার কানের মধ্যে ভেসে এলো। এটা কি সে বলল? তোর মাথায় গেছে নাকি বুড়ি? তোমার জন্য আমার ভাষা পরিবর্তন হয়ে গেছে। আমার সাথে কথা বলতে হলে শুদ্ধ ভাষা শিখে এসো। আহা, আমার কালাসান নাতি, ওনার লগে কথা কইতে আমার আবার বয়ান হিকন লাগবো। আয় গড়তে বাইর। মীর ছড়িটা জয়ন্তনের দিকে এগিয়ে দিয়ে বলল, যেতে এসেছি, থাকতে নয়। বিশেষ করে তোমার মতো বুড়ির সাথে না। তোর থেকে ভালোই আছি। তুই হাতে দেখো সাপের মতো কি সব ফেসফেস করো, ঝাঁসকানা প্যান্ট পরস, মাথার চুলগুলা ভেতরে ভূতের মতো ভর করে রয়েছে, চোখ দুইটা বিড়ালের মতো। তারপরও তো তোর সাথে আমারে বানায় না, বান্দরের মতো লাগতেছে তোরে। মীর ভেঙচি কেটে বলল, তোমার সাথে মানাতেও চাই না, আমার ভার সহ্য করতে পারবে না। এইটুকু বলে জয়ন্তন পুনরায় ছড়ি দিয়ে মীরকে মারা শুরু করলো। বললেন, ঘর থেকে বাইর হ। মুখে কিছু আটকায় না। মীর আর কিছু না বলে দ্রুত ঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেল। জয়ন্তন ঘরের ভেতরে থেকে দরজা লাগিয়ে দিল। মীর হাটের ওপর হাত রেখে দাঁড়িয়ে লক্ষ্য করলো তার পিছনে কেউ। ঘুরে তাকালো, বুলবুল জগহাতে দাঁড়িয়ে আছে। মীর তাকাতেই এগিয়ে আসলো। মীর নিঃশ্বাস ছেড়ে বলল, তুই আজ এখানে? আপনি বললেন না আজ ম্যাচ খেলবেন, তাই আগে থেকে জল নিয়ে দাঁড়ায় আসি। আপনি খুব হাঁপাচ্ছেন, নিন জল খান। বুলবুল জগের জলটা
এগিয়ে দিল। মীর কটমট চোখে তাকিয়ে তার দিকে। মীর জলটা খেয়ে ফেললো। বুলবুল বলল, খেলায় কে জিতলো? মীর কিছুক্ষণ অপমানিতই হয়েছে। তার দাদির কাছে ধরা খেয়েছে, বুলবুলকে বলতে চাচ্ছে না, কিন্তু আন্দাজ করতে পারছে বুলবুল সব শুনেছে। তবু নিজের মনোভাব রাখার চেষ্টা করছে। কে জিতবে? ওই বুড়ি জিতছে। এই ব্যাপারটা কি? বুড়ি মানে ম্যাচ খেলা হলো না? মীর মাথা নাড়ল না। বুলবুল জগটা মীরের হাত থেকে নিয়ে বলল, তাহলে জল খেয়ে কি করলেন? শুধু শুধু জলটা শেষ করলেন। ধরা খেলেন আপনার দাদির কাছে। মাথা নিশ্চুপ করে দাঁড়িয়ে মীর আওড়ালো, হ্যাঁ। বুলবুল সশব্দে হেসে উঠল। হাসির সময়টা দীর্ঘ হয়। মীর এবারে শরীর যেন জ্বালা দিয়ে উঠল তার হাসি দেখে। আচ্ছা, এই ম্যাচ খেলা কি? মানে আগে কোনো দিন তো শুনি নাই নাম। মীর কোনো জবাব না দিয়ে বিরক্ত হয়ে হাঁটতে লাগতে বলল। বুলবুল তার পিছু নিল। পেছন থেকে প্রশ্ন ছুটছে, বলুন না ম্যাচ খেলা মানে কি? মীর থ মেরে দাঁড়িয়ে বলল, থাইল্যান্ডে এক ধরনের খেলা আছে, ওইটাকেই বলে ম্যাচ খেলা। তুই বুঝবি না তো সব, বলে তাকে চুপ করতে বলে। কিন্তু সে কি নাচের বান্দা নাকি? সেও তো ছাড়ার বান্দা না, তার জানতে হবে। সে আবারও বুলবুল মীরের পিছু নিল। ছাদে এখনো বসে আছে মায়া ও তৃষ্ণা। তৃষ্ণা রাত জাগতে চায়নি। মায়া জোরপূর্বক বাধ্য করে তাকে ছাদে নিয়ে এসেছে। মায়ার ঘুম নেই আজ। রাত পোহালেই বিয়ের তার জমা। রাত শেষের দিকে চলুন না ঘরে যাই, শেফালিও এসেছে। তাকে মায়া বেশ কিছুক্ষণ আগেই ডেকে এসেছে। চা চেয়েছিল, মাথা ব্যথা করছে সেই কখন থেকে মায়ার। তখনই শেফালিকে ডেকে চা তৈরি করতে বলে আদা দিয়ে। শেফালি চা এনে দেয় মায়াকে। মায়া কিছুক্ষণ চা খাবে না বলল। মন তার ওঠানামা করছে। শেফালি তীব্র রেগে গেল। মাঝরাতে ওর ঘুম ভেঙেছে, তার উপর রাত করে চা করতে হয়েছে, এখন আবার বলছে খাবে না। মায়ের চোখে জল বিসর্জন দিচ্ছে। মীর তার মনের কথা সরাসরি বলছে না ভেবে, আত্মসম্মান বোধের কথা ভেবে সে নিজেও গুটিয়ে রয়েছে। ভালোবাসা যেখানে, সেখানে আত্মসম্মান বোধ তো থাকবেই। মায়ার সত্তাটাকে প্রশ্ন করে, জবাব যেন মিলছে না। শেফালি মায়ের দিকে এগিয়ে এলো। চাটা খান, মাথা ঠান্ডা লাগবে, মাথা ধরাটাও দূর হবে। না খাইলে আমার কষ্ট বৃথা যাইব। উফ, একা ছাড়া মায়, তোর চা তুই খা। এখনো চা অনেক গরম। শেষবার জিগামু, খাইবেন না? শেষবার জিজ্ঞেস করবি, সেটাও আবার বলে নিস। যা এখান থেকে। শেফালি বিদ্যুৎ গতিতে ছুটে চলো ছাদ থেকে নিচে। ছাদ থেকে এসে দরজা কাছে মীরের সাথে ধাক্কা খেলো। শেফালি পড়ে যায় মেঝেতে। মীর ব্যস্ত হয়ে ছুটে আসে। তখন জয়ন্তনের সামনে লজ্জায় পড়েছিল। বিগড়ে আছে মেজাজ, সে ক্রোধ যেন হাটের গতিতে ছিল। শেফালি পায়ের ব্যথায় কোকিয়ে উঠল। ওর মা বলে চেঁচিয়ে উঠায় শব্দ হলো। মায়া ও তিশা এগিয়ে আসলো। মীর মাথায় হাত দিয়ে বলল, আজকে সকালে ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম কে জানে। পরক্ষণে মনে পড়ল আজ রাত শেষ পর্যায়ে। আগাম দিন ইতিমধ্যে হাজির। সে তো নির্ঘুম রাত কাটাচ্ছে। পুনরায় মীর মায়াকে শুনিয়ে শুনিয়ে বলল, ধাক্কা খেলাম তো খেলাম, অন্য কারোর সাথে খেলে ভালো হতো। মায়া মীরের মুখোমুখি হয়ে দাঁড়ালো। এক রাতে এখানে কি, এত রাতে এখানে কি করছে? আর শেফালিকে ধাক্কাই বাঁধিল কেন? আমি ওকে ধাক্কা কোথায় দিলাম? বরং ও এসে আমার গায়ে পড়েছে। শখ হোক, শত হোক, আমার মতো সুদর্শন পুরুষ, সুপুরুষ সবারই মনে লাগে। ও না হয় একটু দেহই লাগিয়েছে। আপনি খুব বাজে। লেখা আছে কোথাও আপনার সারা শরীরে লেখা। শুনে মীর পরনের জ্যাকেট খুলতে চাইলো। বলল, কাপড় খুলে দেখছি তাহলে। ছি, চলে যান এখান থেকে। আপনার জন্য কোনো শান্তি পাচ্ছি না। তোমাকে চির শান্তি দিতেই এসেছি, কিন্তু ঘুরে ফিরে শয়তানের সাথে দেখা হয়ে যায়। মায়া ঠোঁট চেপে হেসে বলল, দাদুর সাথে নিশ্চয়ই দেখা হয়েছে। আমার ঘরে গিয়েছিলেন, আমাকে বলা কথাগুলো ওনাকে বলেছেন। উনি আপনাকে নিশ্চয়ই লাঠিপেটা করেছে। মায়া একশ্বাসে কথাগুলো বলল। খুব উৎফুল্ল দেখালো তাকে। বলা শেষে হেসে উঠল। অট্টহাসিতে তলিয়ে গেল সে। মীর মায়াকে মুগ্ধকর হাসিকর দেখাটা যেন চোখ ভরে নিষাধর চোখে দেখে নিল। এগিয়ে এসেছিল মায়াকে ধরবে বলে, কিন্তু তার মসৃণ স্নিগ্ধ হাসি তার রাগ যেন গলিয়ে দিল মোমের মতো। তার ঠোঁটে এক চিলতে হাসি এঁটে উঠল। হাসিটা মায়ামাখা মুখটি একদিকে সরিয়ে নিল। মীর ঘাড় কাত করে সেই দিক পানে চায়। মীর দুটো ঠোঁট সরু করে শ্বাস ছেড়ে বলল, মায়াবতী,
এভাবে হেসো না, তোমার আগুন মাখা হাসিতে যেন আমার হৃদয় গলে যায়। মায়ের হাসি থমকে দিল মীর। মীরের দিকে তাকালো মায়া। মীর তৎক্ষণাৎ নিজের বক্তব্য ঘুরিয়ে ফিরিয়ে চাইল, এটা তোমাকে বলিনি, একজন লেখকের কথা। শেফালি ও তৃষ্ণা ছাদ থেকে চলে যায়। মায়া চিলেকোঠার পাশে সে দাঁড়ালো আলগোছে দেওয়ালের সাথে। মীরের সামনে পায়চারি করলো কিছুক্ষণ, এরপর সেও দুহাত সম্মুখে রেখে দেওয়ালের সাথে মায়ের পাশে এসে দাঁড়ালো। মায়া তার দিকে চেয়ে শীতল কণ্ঠে বলল, আমার হাসির প্রশংসা করেছিলেন? একদমই না, আমি মীর কোনোদিনও মেয়েদের প্রশংসা করি না। তবে একজন আছে যে আমার অনেক পছন্দের। কে সে? তো আছে, মাস্টার এক বড় ছেলে আমাকে অনেক পছন্দ করে, কিন্তু কোনোদিন আমার বাবার ভয়ে বলতে পারেনি। হয়তো আমার বিয়ে হয়ে যাওয়ার জন্য কষ্ট পাচ্ছে। একদিনও তো আমার হাত পর্যন্ত ধরেনি। আমার হাত নাকি খুব নরম, সেটাও বলেছিল। মীর ভুরু কুচকে অভিব্যক্তি শুনে মনে হচ্ছে কোনো কারণে রেগে গেলেন হঠাৎ। রাগ জ্বলছে তার, সেই তাপ মায়া টের পাচ্ছে। তার কারণটা ঠিক আন্দাজ করতে পারল না মায়া, তবুও আগ বাড়িয়ে প্রশ্ন ছুড়ে, আপনি রেগে আছেন মনে হচ্ছে। কোথাও না তো, বলে সবলীল ভঙ্গিতে হাঁটার চেষ্টা করলো। মায়া প্রসঙ্গ বদলে বলল, তখন নিশ্চিত দাদুর মার খেয়েছেন। তুমি মার খেয়েছো, আবার শোধ আমি তুলব। অপেক্ষায় রইলাম, আমি অপেক্ষায় আছি সেই উত্তরের, উত্তম সময়েরও। বলে ঠোঁট বাঁকি হাসলো মায়া। তার হাসির কারণ মীর যেন জানে না। মীর তার সামনে গিয়ে বলল, খুব মজা পাচ্ছ তাই না? কণ্ঠে যেন মীরের সেই সুরমাখা মধু। মায়া কিছু বলল না, পুনরায় বলল, সত্যি হাসি পাচ্ছে? মীর বাঘ হানা দেওয়ার মতো করেই তাকিয়ে থাবা মেরে, তোমার হাসিটা কেড়ে নিব। মীর তাকিয়ে আছে বিনা পলকে। মায়া মীরের দৃষ্টি লক্ষ্য করে বলল, এভাবে কি দেখছেন? তোমাকে যতই দেখি ততই যেন দেখতে ইচ্ছে করে, তবু দেখার তৃষ্ণা মেটে না।